এই প্লেনটা ক্র্যাশ করেছিল এমন এক জায়গায় যেখান থেকে কেউ বেঁচে ফেরে না। কিন্তু আজ আমি বলবো কিভাবে এক পাইলট এই অসম্ভবকে সম্ভব করেছিল। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কে কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্টে জানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতে আমরা ব্র্যাড নামের একটি পাইলটকে দেখতে পাই। সে খুব তাড়াতাড়ি ফ্লাইটের দিকে যাচ্ছিল এবং ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছিল। তার মেয়ে তাকে বলছিল, আজকে সকালে আমি খবর দেখেছি যেখানে বলা হয়েছে আজকের ওয়েদার অনেক খারাপ এবং সেখানকার অনেক ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, তাই তুমি তোমার ফ্লাইটটি ক্যান্সেল করো এবং বাড়িতে চলে আসো। তখন ক্যাপ্টেন বলে, এর আগেও আমি এরকম ফ্লাইটে বিমান চালিয়েছি, আমি ফ্লাইট শেষ করে তোমার কাছে আসব। এরপর ক্যাপ্টেন বিমানে ওঠে এবং কো পাইলটের সাথে দেখা করে। কো পাইলটকে কিছুটা নার্ভাস মনে হচ্ছে কারণ আজকে তার প্রথম ফ্লাইট। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস আসে এবং ক্যাপ্টেনকে বাইরে ডাকে। সেখানে একজন পুলিশ অফিসার বলে, একটু ইমার্জেন্সির কারণে তোমাকে এই আসামিকে নিয়ে যেতে হবে। ওর নাম টনি। এরপর টনিকে পেছনের সিটে বসানো হয় যেন বাকি প্যাসেঞ্জারদের সমস্যা না হয়। এরপর সকল প্যাসেঞ্জাররা যখন সিটে এসে বসে, ক্যাপ্টেন এয়ার হোস্টেজের কাছ থেকে জেনে নেয় সকল প্যাসেঞ্জার উঠেছে কিনা। এরপর বিমান টেক অফ করে। বিমানটি ওপরে ওঠার পর ক্যাপ্টেন বিমানটিকে অটো পাইলট মোডে রাখে এবং কো পাইলটের সাথে নিজের ফ্যামিলি নিয়ে কথা বলে। ক্যাপ্টেন কো পাইলটকে তার নিজের মেয়ের ছবি দেখায় এবং বলে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, এই পৃথিবীতে আমি ছাড়া ওর আর কেউ নেই। অন্যদিকে বাকি প্যাসেঞ্জাররা জার্নিটাকে এনজয় করছিল, কিন্তু তারা জানতো না কিছুক্ষণ পর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কেবিনে থাকা দুজন পাইলট খুশি ছিল এবং বিমানও খুব সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ একটা খারাপ আবহাওয়ার মধ্যে গিয়ে বিমানটি পড়ে এবং সম্পূর্ণ বিমানটা নড়ে ওঠে। ক্যাপ্টেন খুব চিন্তায় পড়ে যায় কারণ তার কিছুই ঠিক লাগছিল না। ক্যাপ্টেন সকল প্যাসেঞ্জারদের সিট বেল্ট বাঁধার জন্য অনুরোধ করতে থাকে এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করতে পারে না। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকায় এবং প্লেনের ইলেকট্রিসিটি চলে যায় এবং ভয়ানকভাবে প্লেনটা নড়ে ওঠে। এরকম অবস্থা দেখে প্রত্যেকটা প্যাসেঞ্জার অনেক ভয় পায়। এদিকে খারাপ ওয়েদারের জন্য তারা সামনে কিছুই দেখতে পারছিল না। ক্যাপ্টেন কো পাইলটকে বলে, আমাদের প্লেনকে নিচে নিয়ে যেতে হবে, যদি আরেকবার বিদ্যুৎ চমকায় তাহলে প্লেনের ক্ষতি হতে পারে। ক্যাপ্টেন প্লেনের অ্যালটিটিউড কমিয়ে দেয় এবং প্লেনটি খুব দ্রুত নিচের দিকে যেতে থাকে। প্লেনের ভেতরে প্যাসেঞ্জার খুবই ভয় পেয়েছে এরকম অবস্থা দেখে। তখন ক্রিমিনাল টনির সঙ্গে থাকা অফিসারের হাতের মোবাইলটি পড়ে যায়। সে তার মোবাইল ফোনটি নেওয়ার জন্য সিট বেল্টটি খোলে। তাকে সাহায্য করার জন্য একজন এয়ার হোস্টেস তার সিট বেল্ট খুলে। প্লেনটির খুবই দ্রুত নিচের দিকে যাচ্ছিল। সিট বেল্ট খোলার কারণে তারা সাথে সাথে আচমকা প্লেনের ছাদের সাথে গিয়ে বাড়ি খায় এবং সেখানেই মারা যায়। পাইলট কোনোভাবে প্লেনটাকে কন্ট্রোলে আনে। প্লেনে তখন বেশি একটা পাওয়ার ছিল না, যার কারণে তারা এয়ারপোর্ট অব্দি প্লেনটাকে নিয়ে যেতে পারবে না। ক্যাপ্টেন ভাবে প্লেনটাকে এনে সে সমুদ্রের মধ্যে ল্যান্ডিং করবে। তখন তারা দূরে একটি আইল্যান্ড দেখতে পায়। ক্যাপ্টেন প্লেনটাকে সেখানে নিয়ে যায়। অনেক কষ্টের পর তারা আইল্যান্ডে একটি রোডের মধ্যে প্লেনটাকে ল্যান্ড করে। ভাগ্যক্রমে তারা এবারের মতো প্রাণপণে বেঁচে যায়। ঠিক তখনই প্লেনে একটা শর্ট সার্কিট হয়। ক্যাপ্টেন এটা দেখে বুঝতে পারে এখনো প্লেনে কিছুটা পাওয়ার অবশিষ্ট রয়েছে। সকল প্যাসেঞ্জার যখন প্লেন থেকে নামছিল তখন একজন এয়ার হোস্টেস ক্যাপ্টেনকে বলে, ক্রিমিনাল টনির সাথে থাকা অফিসার মারা যায় এবং একজন এয়ার হোস্টেসও মারা গিয়েছে সিট বেল্ট খোলার কারণে। অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখতে পায় তাদের একটি প্লেন খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অনেকক্ষণ ধরে রেডিও খারাপ থাকার কারণে তারা পাইলটের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এজন্য তারা একজন রেস্কিউ স্পেশালিস্টকে নিয়ে আসে। কোম্পানির মালিক বলে, আমার প্লেনের ভেতর থাকা প্যাসেঞ্জার এবং স্টাফের সকল ইনফরমেশন চাই, তারা কোথায় গিয়েছে, কি করছে। রেস্কিউ এক্সপার্ট তার কাজে লেগে পড়ে। অন্যদিকে সকল প্যাসেঞ্জার এটা বলতে থাকে যে আমরা এখানে কেন এসেছি। তখন ক্যাপ্টেন তাদেরকে বলে, ওয়েদারের অবস্থা খারাপ থাকার কারণে আমাদের ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে। প্লেনে এখনো কিছুটা অবশিষ্ট পাওয়ার রয়েছে, আমরা সামনের এয়ারপোর্ট অব্দি যেতে পারবো। ক্যাপ্টেন বলে, আপনারা কেউ ঘাবড়াবেন না। এরপর ক্যাপ্টেন এবং কো পাইলট মিলে তারা প্লেনে যা কিছু ক্ষতি হয়েছে তা ঠিক করার চেষ্টা করে।
তারা দেখতে পায় প্লেনের পাওয়ার খুবই কম রয়েছে, তাই তাদের সাহায্যের প্রয়োজন দরকার এখন। এরপর তারা ম্যাপ দেখে নিজেরাই বের করে তারা কোথায় আটকে পড়েছে। ম্যাপ দেখে কো-পাইলট বলে, আমরা একটা প্রাইভেট আইল্যান্ডে আটকে পড়েছি এবং এই জায়গাটা খুবই ভয়ানক। এখানে সব আতঙ্কবাদীরা থাকে, তারা কোনো সরকার কিংবা কোনো আইন মানে না। যদি আমরা একবার তাদের হাতে পড়ে যাই তাহলে আমাদের সকলের প্রাণ ভয় রয়েছে। এক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট আমাদের জন্য কিছুই করতে পারবে না। এটা শুনে ক্যাপ্টেন বলে, যেভাবেই হোক আমাদের রেস্কিউ টিমকে খবরটা পৌঁছাতে হবে, কারণ এটাই একমাত্র রাস্তা। এজন্য পাইলট এবং কো-পাইলট আবারও প্লেনের ভেতর যায় এবং রেডিওটা ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হওয়ার কারণে রেডিওটা নষ্ট হয়ে যায়। ক্যাপ্টেন বলে, আমি পাশের আইল্যান্ডে যাচ্ছি সাহায্যের জন্য, এবং সে একটা বড় ডিসিশন নেয়। সে বলে, আমার সাথে টনি যাবে। এই বলে সে টনির হাতের হ্যান্ডকাফ খুলে দেয় এবং কো-পাইলটকে বলে, তুমি প্লেনের পাওয়ার ঠিক করো, আমি কোনো কন্ট্যাক্ট পেলে রেস্কিউ টিমকে জানাবো। রাস্তায় টনি ক্যাপ্টেনকে বলে, আমার উপর ভরসা করার জন্য অনেক ধন্যবাদ। এবার এই আইল্যান্ডের আতঙ্কবাদীদের আমরা দেখতে পাই। এখানে একটি লোক দৌড়ে আসে এবং ওই গ্রুপের লিডারকে বলে, এখানে আইল্যান্ডে একটি প্লেন এসেছে ইমার্জেন্সি ল্যান্ডিং এর কারণে এবং সেখানে বিভিন্ন দেশের মানুষ রয়েছে। এটা শুনে গ্রুপ লিডার ওই লোকটাকে কিছু টাকা দেয় এবং তাদের টিমের সকলকে বলে রেডি হতে সেখানে যাবার জন্য। আইল্যান্ডের জঙ্গলে ক্যাপ্টেন এবং টনি হাঁটছিল। টনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, তুমি আমার হাতের বাঁধন কেন খুললে এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ক্যাপ্টেন বলে, আমি তোমার জন্য সকলের ক্ষতি করতে পারি না, আর এখানে ভয়ঙ্কর আতঙ্কবাদীর গ্রুপ রয়েছে যাদের মোকাবেলা তোমাকে আমার সাথে থেকে করতে হবে। এখানে টনি ক্যাপ্টেনকে বলে সে একজন মিলিটারি ছিল ইউএস আর্মির। কিছুক্ষণ পর ক্যাপ্টেন পিছে তাকিয়ে দেখে টনি নেই। ক্যাপ্টেন কিছুটা সামনে গেলে কয়েকটা ফ্যাক্টরি দেখতে পায়। সে ভেতরে ঢুকে একটা টেলিফোন দেখতে পায়। টেলিফোনটা খারাপ ছিল। তারপর সে সেটাকে ঠিক করে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। ক্যাপ্টেন কোম্পানির হেল্পলাইনে ফোন করে এবং নিজেদের লোকেশন বলে, কিন্তু লাইনে কিছুটা সমস্যা থাকার কারণে সে কথা বলতে পারে না। তখন ক্যাপ্টেন তার মেয়েকে ফোন করে এবং তার লোকেশন বাকি সব ডিটেলস দিয়ে বলে এটা তার অফিসে পৌঁছে দিতে। ঠিক তখনই একটি আতঙ্কবাদী এসে ক্যাপ্টেনকে পেছন থেকে আঘাত করে। ক্যাপ্টেন কোনো মতে তাকে সামলে নেয় এবং তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। কি শক্তি রে বাবা! তখন ক্যাপ্টেন বুঝতে পারে এই রুমে আরো একজন লোক আসছে, কিন্তু সেই মানুষ অন্য কেউ ছিল না, সেটা ছিল টনি। টনি কিছু আতঙ্কবাদীদের মেরে তাদের অস্ত্র কেড়ে নেয় এবং টনি এসে ক্যাপ্টেনকে একটা অস্ত্র দেয়। তারা যখন নিচে নামে সেখানে তারা একটি ক্যামেরা দেখতে পায়। ক্যামেরা রেকর্ডে তারা দেখতে পায় আতঙ্কবাদীরা মানুষদের বন্দি বানিয়ে তাদের পরিবারের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। যখন তাদের পরিবার থেকে টাকা দেওয়া হয় তখন টাকা নিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। এরপর তারা একটি গাড়ি দেখতে পায়। এই গাড়িটি ওই আতঙ্কবাদীদের ছিল যাদেরকে ক্যাপ্টেন একটু আগে মেরে ফেলেছে। এই গাড়িতে করে তারা প্যাসেঞ্জারদের কাছে যাচ্ছিল। অন্যদিকে সকল প্যাসেঞ্জার ক্যাপ্টেনের অপেক্ষায় বসেছিল। তারা একটি গাড়ির শব্দ পায়। গাড়ির শব্দ পেয়ে তারা দৌড়ে গাড়ির কাছে যেতে থাকে। তারা ভাবতে থাকে ক্যাপ্টেন তাদের জন্য রেস্কিউ টিম পাঠিয়েছে, কিন্তু তারা রেস্কিউ টিমের কেউ ছিল না, বরং তারা ছিল এই আইল্যান্ডে থাকা আতঙ্কবাদী। তারা সেখানে নেমে গুলি চালায় এবং প্যাসেঞ্জারদের ভয় দেখানো শুরু করে। এই গুলির আওয়াজ টনি এবং ক্যাপ্টেন শুনতে পায়। আতঙ্কবাদীর গ্রুপ লিডার এয়ার হোস্টেজের কাছ থেকে তাদের প্যাসেঞ্জারের লিস্ট চায় এবং অন্যদিকে তাদের গ্রুপের একজন কো পাইলটের মাথায় বন্দুক ঠেকায় এবং বলে তাদের মেন পাইলট কোথায়। কো পাইলট বলে ক্যাপ্টেন একটি কাজে আইল্যান্ডের বাইরে গিয়েছেন, আমরা তার অপেক্ষায় আছি। সেখানে ক্যাপ্টেন এবং টনি পৌঁছে যায় এবং দূর থেকে তারা এসব দেখছিল। হঠাৎ প্যাসেঞ্জারদের মধ্যে একজন পালিয়ে যেতে থাকে। আতঙ্কবাদীরা তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এটা দেখে ক্যাপ্টেন সেখানে যেতে চায়। টনি তাকে বাধা দেয় এবং বলে তারা এখানে সকল টিম রয়েছে, তুমি একা গিয়ে তাদের সাথে পারবে না। আতঙ্কবাদী গ্রুপের লিডার প্যাসেঞ্জারদের একটি বাসে তুলে এবং তাদের গ্রুপের দুজনকে এখানে রেখে যায় যেন তারা প্যাসেঞ্জারদের থাকা জিনিসপত্র নিয়ে আসতে পারে। ওরা চলে যাওয়ার পর ক্যাপ্টেন টনির উপর অনেক রাগ করে এবং বলে আতঙ্কবাদীরা আমার প্যাসেঞ্জারদের নিয়ে গেল, তুমি আমাকে যেতে দিলে না। সেখানে টনি ক্যাপ্টেনকে বোঝায় যে আপনি একা গিয়ে এখানে কিছুই করতে পারতেন না। এরপর টনি আর ক্যাপ্টেন ওই আতঙ্কবাদী দুই মেম্বারের কাছে যায় এবং তাদের গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে তোমাদের লিডার আমাদের প্যাসেঞ্জারদের কোথায় নিয়ে গিয়েছে। তারা বলে কিছুটা দূরে আমাদের এরিয়া, তাদের সকলকে সেখানে নিয়ে গিয়েছে। অন্যদিকে ক্যাপ্টেনের মেয়ে ক্যাপ্টেনের বলে দেওয়া সকল তথ্য রেস্কিউ টিম অফিসারের কাছে পৌঁছে দেয়।
রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের মাধ্যমে প্লেনের এক্সাক্ট লোকেশন খুঁজে বের করে। তারা জানতে পারে প্লেনটা একটা আইল্যান্ডের মধ্যে আটকে পড়েছে এবং তারা এটাও জানে যে এই আইল্যান্ডটা একটা আতঙ্কবাদীদের আস্তানা। এরপর ওই রেস্কিউ অফিসার একটা প্রাইভেট আর্মির সাথে কথা বলে তাদেরকে সকল সিচুয়েশন বুঝিয়ে ওই আইল্যান্ডে পাঠানো হয়। অন্যদিকে ক্যাপ্টেন দেখতে পায় আতঙ্কবাদী সকল প্যাসেঞ্জারদের নিয়ে যাবার আগে কো পাইলট প্লেনের পাওয়ার সিস্টেম ঠিক করে এবং ক্যাপ্টেন রেস্কিউ টিমের জন্য একটা মেসেজ তার জার্সিতে লিখে দিয়ে যায় এবং টনির সাথে আতঙ্কবাদীদের এরিয়াতে চলে যায়। জঙ্গলের রাস্তা দিয়ে তারা আতঙ্কবাদীদের এরিয়াতে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে তারা সেখানে গিয়ে দেখতে পায় প্যাসেঞ্জারদের জোর করে আতঙ্কবাদীরা ভিডিও বানাচ্ছিল। অন্যদিকে রেস্কিউ অফিসারে পাঠানো আর্মিরা প্লেনের কাছে পৌঁছে যায় এবং তারা ক্যাপ্টেনের মেসেজ দেখতে পারে। এদিকে আতঙ্কবাদীদের টনি এবং ক্যাপ্টেন লক্ষ্য রাখছিল যে তারা কি করছে। যখনই তারা সুযোগ পায় তারা পেছন থেকে দুজন আতঙ্কবাদীদের মেরে ফেলে এবং তারা সামনের দিকে এগোতে থাকে। তারা একটি রুম দেখতে পায় যেখানে সকল প্যাসেঞ্জারদের বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু তারা দেখে রুমটি তালা দেওয়া। টনি একটি হাতুড় নেয় এবং কয়েকজন গার্ডকে মেরে ফেলে। তাদের কাছ থেকে চাবি নিয়ে রুমটা খোলে এবং প্যাসেঞ্জারদের মুক্ত করে এবং তাদেরকে বলে তোমরা তাড়াতাড়ি করে ওই বাসে গিয়ে বসো। টনি এসে ক্যাপ্টেনকে বলে এখানে বাস নিয়ে যাবার জন্য ওই একটাই রাস্তা, কিন্তু ওই রাস্তাতে আতঙ্কবাদী লোকেরা দাঁড়িয়ে রয়েছে। ক্যাপ্টেন যখন প্যাসেঞ্জারের দিকে তাকায় সে দেখতে পায় সকল প্যাসেঞ্জারগুলো অনেক ভয়ে ছিল। তারপর ক্যাপ্টেন একটি সিদ্ধান্ত নেয়। সে বলে আমি আতঙ্কবাদীদের কাছে গিয়ে তাদের নজর আমার দিকে রাখার চেষ্টা করব, আর তুমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্যাসেঞ্জারদের নিয়ে এখান থেকে চলে যাবে। ক্যাপ্টেনের এই কথা শুনে টনি মেনে যায়। ক্যাপ্টেন আতঙ্কবাদীদের কাছে যায় এবং গ্যাং লিডারের সাথে কথা বলে আমি সাহায্যের জন্য ইনফরমেশন করেছি, কিছুক্ষণের মধ্যে রেস্কিউ টিম এখানে চলে আসবে, তাই তোমরা প্যাসেঞ্জারদের ছেড়ে দাও। ক্যাপ্টেনের এই কথা শুনে সকলে হাসে এবং ক্যাপ্টেনের গায়ে হাত তুলে। গ্যাং লিডার বলে কিভাবে ছেড়ে দিব, টাকা ছাড়া আমি কাউকে ছাড়তে পারবো না। এর মধ্যেই প্রাইভেট টিমের আর্মিরা আতঙ্কবাদীদের উপর হামলা করে। অনেক গোলাগুলির পরও আতঙ্কবাদীদের অনেকেই মারা যায় এবং তাদের মধ্যে গ্যাং লিডারের ভাইও ছিল। তারা সেখান থেকে প্যাসেঞ্জারদের নিয়ে চলে যায়। গ্যাং লিডারের ভাই মারা যাওয়ায় সে প্রতিজ্ঞা করে এখানকার কাউকেই সে ছাড়বে না। অন্যদিকে বাসে প্রাইভেট আর্মিরা বলতে থাকে আমাদের কোম্পানি থেকে পাঠানো হয়েছে, আমরা 5 জন মেম্বারের একটি টিম, আর রেস্কিউ টিম আসতে 24 ঘন্টা সময় লাগবে। এই কথা শুনে ক্যাপ্টেন অনেক চিন্তায় পড়ে যায় এবং বলে আমাদের কাছে বেশি সময় নেই, কারণ আতঙ্কবাদীরা আবারও আসবে তাদের বদলা নিতে। ক্যাপ্টেন প্লেনের কাছে পৌঁছাতে সকল প্যাসেঞ্জারদের বলে তোমাদের প্লেনে উঠে যাওয়াই ভালো। এটা শুনে সকল যাত্রীরা প্লেনে ওঠে। ক্যাপ্টেন প্লেনের সকল কিছু একবার ঠিক করে দেখছিল, আর রেস্কিউ টিমের আর্মিরা আতঙ্কবাদীদের সাথে মোকাবেলা করার জন্য তাদের নিজেদের পজিশন নিচ্ছিল। ঠিক তখনই আতঙ্কবাদী লোক তাদের উপর এসে হামলা করে। তাদেরকে দেখে প্রাইভেট আর্মিরা তাদেরকে থামানোর চেষ্টা করে। প্রাইভেট টিমের মেম্বারের কাছে অনেক ভালো বন্দুক ছিল। গোলাগুলির মাঝে আতঙ্কবাদীদের অনেকেই সেখানে মারা যায়। ক্যাপ্টেন প্রাইভেট আর্মিদের বলে প্লেন স্টার্ট হতে 5 মিনিট সময় লাগবে, প্লেন স্টার্ট হলে তোমরা প্লেনে উঠে যাবে। এবং ক্যাপ্টেন টনিকে ধন্যবাদ জানায় যে তুমি এই বিপদে অনেক সাহায্য করেছো। এই বলে ক্যাপ্টেন প্লেনে উঠে এবং কো পাইলটকে বলে ইঞ্জিন স্টার্ট দিতে। গোলাগুলি চলতে থাকে। হঠাৎ টনির বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সে গুলি লোড করতে গিয়ে দেখতে পায় সেখানে টাকার ব্যাগ, কিন্তু সে টাকার দিকে তাকায় না, সে গুলি লোড করে আতঙ্কবাদীদের মোকাবেলা করতে থাকে। এবার প্রাইভেট আর্মিরা এক এক করে প্লেনে উঠতে থাকে এবং টনি তাদেরকে কভার করতে থাকে। এখানে কোম্পানির মালিক ক্যাপ্টেনকে একটা কথা বলে তাদের সামনে একটা এয়ারপোর্ট আছে, তারা যেন সেখানে ল্যান্ডিং করে। এবার সবাই যখন প্লেনে উঠে গিয়েছিল টনি টাকার ব্যাগ নিয়ে থেমে গিয়েছে, কারণ টনি যদি এবার প্লেনে উঠে পুলিশ তাকে আবারও ধরে ফেলবে। গ্যাং লিডার নিজের সঙ্গীদের মরতে দেখে পাগল হয়ে যায় এবং সে একটি রকেট লঞ্চার নিয়ে প্লেনের দিক মারবে বলে এগিয়ে যেতে থাকে। টনি তাকে সঠিক সময় দেখে ফেলে এবং তাকে শুট করে ফেলে এবং সকল মানুষের জীবন বাঁচায়। ক্যাপ্টেন এটা দেখে অনেক খুশি হয়, কারণ টনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন যখন প্লেনটাকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই প্লেনের রাইট সাইডের ইঞ্জিন অফ হয়ে যায় এবং আগুন লেগে যায় প্লেনে। প্লেনের অবস্থা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছিল। ক্যাপ্টেন ইমার্জেন্সি ল্যান্ডিং অন করে এবং প্লেনটাকে ল্যান্ডিং করে। ক্যাপ্টেন এখানে প্যাসেঞ্জারদের জীবন বাঁচায় এবং কো পাইলট এখানে অনেকটাই খুশি ছিল। প্লেন কোম্পানির মালিক এবং তাদের টিম সকলেই অনেক খুশি হয়েছিল ক্যাপ্টেনের এই কাজ দেখে। ক্যাপ্টেন কেবিন থেকে বের হয় এবং শেষবারের মতো তার প্যাসেঞ্জারদের দেখে
এবং সে একটা শান্তির হাসি দেয়। সেখানে থাকা সকল প্যাসেঞ্জার ক্যাপ্টেনের জন্য তালি দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে রেস্কিউ টিম চলে আসে। ক্যাপ্টেন সকল প্যাসেঞ্জারদের রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দেয় এবং শান্তিতে বসে নিজের মেয়ের সাথে ফোনে কথা বলে। আর এখানেই এই মুভিটা শেষ হয়। এই মুভিতে টনির চরিত্রটা আমার অনেক ভালো লেগেছে। যেই টনিকে সকলে একটা অপরাধী হিসেবে চিনত এবং তাকে সেই চোখে দেখতো, সেই টনি আজ তাদের জন্য জীবন বাজি রেখে তাদেরকে বাঁচিয়েছে। টনি যদি সঠিক সময়ে গ্যাং লিডারকে শুট না করত, তাহলে হয়তো তারা সঠিকভাবে আজ এখানে পৌঁছাতে পারতো না। তাই প্রতিটা অপরাধীর মাঝেও একটি ভালো মানুষ থাকে, আমাদের সেই মানুষটাকে চিনতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। সো সাবস্ক্রাইব করো এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো।